ওয়েলকাম টু লার্ন ম্যাথামেটিক্স উইথ মি। তো আমাদের যেমন ডাব্লিউপি মিক্স সেট শুরু করেছিলাম, আমাদের সেটাই কন্টিনিউ হচ্ছে। তো পরীক্ষা তো এসে গেল, রবিবার দিন পরীক্ষা। তো অনেকে বলছো দাদা ভিডিও কেন দেরি হচ্ছে, সময় পাওয়াটা মুশকিল হয়, তো এই জন্য ভিডিও দিতে একটু দেরি হয়েছে, তার জন্য সরি সবার কাছে। তো আজকে চলে এসেছি কিছু মজাদার অঙ্ক নিয়ে, একটু টাফ, একটু ভালো করে বুঝে অঙ্কগুলো করো। দেখো পরীক্ষায় কিন্তু এমন অঙ্ক থাকে, 30টা অঙ্ক থাকবে, তার মধ্যে 20টা অঙ্ক থাকবে যেটা সবাই পারবে, তাই না? আর 10টা অঙ্ক এমন থাকবে যেটা কিনা করতে গেলে একটু তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং এই 10টা অঙ্কই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করে দেবে যে কে প্রিলি ক্লিয়ার করবে আর কে প্রিলি ক্লিয়ার করবে না। ঠিক আছে? তো আমরা 20টা অঙ্ক যেরকম থাকে অর্থাৎ একদম ইজি টাইপের অঙ্ক কিন্তু আমরা এতদিন ধরে করে এসেছি। আজকে যে অঙ্কগুলো করবো টাফ বলবো না, তবে একটু অন্যরকম, একটু ক্যালকুলেশনে তো বড়। তো পুরো ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে সবার। তো কোশ্চেন ইংলিশে তোমাদের স্ক্রিনে চলে আসছে। শুরু করছি আমরা প্রথম প্রশ্ন নিয়ে। বলছে x/y 2:3। আচ্ছা, কি বলেছে? আমাদেরকে বলেছে x/y 2:3। আচ্ছা, আর কি বলেছে? 2:x = 1:2। ঠিক কি বলে দিয়েছে? বলে দিয়েছে x/y হচ্ছে 2:3, 2:x হচ্ছে 1:2 হলে y এর মান চেয়েছে। কার মান চেয়েছে বলো? y এর মান চেয়েছে, একদম তাই। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সাজেস্টিভ কোশ্চেন, অর্থাৎ আমি কিন্তু বোর্ড থেকে যে কোশ্চেনগুলো সাজেস্টিভভাবে পাঠিয়েছিল সেই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতেও তাই, নেক্সট ভিডিওটা বানাবো সেটাতেও তাই, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আসার মতো কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেনের উপরে করানো হচ্ছে। তো দেখো আমাদের x/y যে দেওয়া আছে, 2:x দেওয়া আছে, আমাদের চেয়েছে y, ঠিক না? আচ্ছা, অনুপাত মানে কি? অনুপাত মানে অ্যাকচুয়ালি ডিভাইড, অ্যাকচুয়ালি ভাগ। অনুপাত মানে ভাগ। তাহলে এটাকে আমি লিখতে পারি যে x/y মানে 2/3। কি বলে? হ্যাঁ, লিখতে পারি আমরা, ঠিক না? এটাকে লিখতে পারি 2/x = 1/2। ঠিক না কি ঠিক না? একদম ইজি আবার, যেহেতু অনুপাত মানে ভাগ, তাই লিখলাম x/y = 2/3 আর 2/x = 1/2। এবার কি করছি? এবার আমরা গুণ করে দিচ্ছি। কি করছি? গুণ করছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে? x/y গুণ 2/x। তাহলে এদিকে থাকছে 2/3 গুণ 1/2। বোঝা গেল? বোঝা গেল না? আমরা অনুপাত মানে ভাগ বলে ভাগ করে দিলাম, দিয়ে গুণ করে দিলাম। রাইট সাইডে গুলো একসাথে গুণ, লেফট সাইডে গুলো একসাথে গুণ। তাহলে দেখো তোমার x কেটে যাচ্ছে, কাটছে, এখানে 2 কেটে যাচ্ছে, ঠিক কাটছে। দিয়ে এবার কি হয়? ক্রস মাল্টিপ্লিকেশন হয়। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন, আচ্ছা আমি আরেকটা লাইন করে দেব, বুঝতে অসুবিধা না হয়। 2y = 1/3, 2y = 1/3। এবার কি হয়? কোণাকুণি গুণ হয়। এই কোণাকুণি যদি গুণ হয়, y এর সাথে 1 গুণ হচ্ছে, তাহলে y = 3 × 2 = 6, y = 6। ব্যাস অ্যানসার হয়ে গেল। ঠিক আছে? অনুপাতের অঙ্ক কিন্তু সবথেকে সহজ অঙ্ক, আমরা বুঝতে পারি না বলে করতে পারি না। একটু চিন্তা করবে, দেখবে কিন্তু একদম ইজি অঙ্ক আছে। তাহলে আমাদের y মান আসলো 6। আসি পরের প্রশ্ন। 5টি সংখ্যার গড় 20। আচ্ছা, প্রথম দুটি সংখ্যার গড় 25, শেষ দুটি সংখ্যার গড় 15 হলে মাঝের সংখ্যাটি কত? খুব সহজ অঙ্ক। কি বলছে? 5টি সংখ্যার গড় হচ্ছে 20। তাহলে 5টি সংখ্যা কি কি ধরি? আমরা জানি না সংখ্যা কি কি। তাহলে আমাদের এই একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই হচ্ছে 5টা সংখ্যা। 5টা সংখ্যার গড় কত বলছে? 20। আচ্ছা, তাহলে কি আমরা জানি যদি কোনো সংখ্যার গড় 20 হয় তাহলে তাদের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 20 গুণ 5 অর্থাৎ 100। ঠিক নাকি? তাই না? গড় মানে কি? গড় মানে সাম অফ দ্য ডিজিট বাই নাম্বার অফ ডিজিট, অর্থাৎ মোট সংখ্যার সমষ্টি বা তাদের যতগুলো সংখ্যা তাইতে ভাগ করা। তাহলে 5টা সংখ্যার গড় যদি 20 হয় তাহলে সমষ্টি কি হবে? 20 গুণ 5 মানে 100। ঠিক আছে? এবার কি বলছে? প্রথম দুটো সংখ্যার গড় কত বলে দিয়েছে একটু দেখি আমরা। প্রথম দুটো সংখ্যার গড় বলেছে ওরা 25 আর শেষ দুটো সংখ্যা 15। তাহলে প্রথম যে দুটো সংখ্যা তার গড় হচ্ছে 25 আর যে শেষ দুটো সংখ্যা তার গড় হচ্ছে 15। ঠিক? ঠিক তাই তো? আচ্ছা, তাহলে বলো যে দুটো সংখ্যার গড় 25 তাদের সমষ্টি কি হবে? তাহলে কি বলবো আমরা? যেহেতু 25 গুণ 2 মানে 50। হলো না? হলো না? একদম সহজ ব্যাপার। দুটি সংখ্যার গড় যদি 25 হয় তাহলে সমষ্টি 50, আর শেষের দুটো সংখ্যার গড় যদি 15 হয় তাহলে সমষ্টি কত হচ্ছে বলো? 30। একদম তাই। হলো না? হলো না? তাহলে 5টা সংখ্যার সমষ্টি ছিল 100, তার মধ্যে প্রথম দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 50, পরের দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 30। তাহলে এই 50 আর 30 মিলে কত আসলো? 80 আসলো। তাহলে পরে কে থাকছে? মাঝখানের সংখ্যাটা। তাহলে মাঝখানের সংখ্যাটা কত হবে? 100 - 80 মানে, ঠিক না? একটু বোঝো ভালো করে।
কি বলেছে আমাকে 5টা সংখ্যার গড় বলে দিয়েছে। তাহলে 5টা সংখ্যার গড় যদি 20 হয় তাহলে সমষ্টি 20 গুণ 5 100। ওকে, বলেছে প্রথম দুটো সংখ্যার গড় 25, দুটো সংখ্যার গড় যদি 25 হয় সমষ্টি 25 গুণ 2 মানে 50। শেষের দুটো সংখ্যার গড় বলেছে 15, তাহলে সমষ্টি 15 দুগুণ 30। তাহলে 5টা মিলিয়ে ছিল 100, প্রথম দুটো মিলে 50, পরের দুটো মিলে 30, অর্থাৎ প্রথম দুটো আর পরের দুটো এই চারটে মিলিয়ে হচ্ছে 80। 5টা মিলিয়ে 100, চারটে মিলিয়ে 80। তাহলে 5 নাম্বারটা কত হবে? 3 নাম্বারটা কত? 100 মানে 80 মানে 20। তাহলে অ্যান্সার আমাদের 20 হচ্ছে। 80 পরের প্রশ্ন। তাতে এই ধরনের অঙ্ক দেখছি একটা না একটা আসছেই পরীক্ষায়। কি বলছে? তিনটি সংখ্যার অনুপাত 2:3:4। কত কত অনুপাত বলেছে বলো? 2:3:4। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 আর তাদের গুণফল বলেছে 648। গুণফল বলছে 648। তাহলে সংখ্যাগুলির গসাগু কত? আচ্ছা, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 648, তাদের গসাগু কত? ঠিক না? আচ্ছা, আমরা জানি যে অনুপাত থাকলে x ধরি, অনুপাত থাকলে আমরা x ধরি, অর্থাৎ কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের 2x, এটা আমাদের 3x, এটা আমাদের 4x। ঠিক না? ঠিক না? একদম ঠিক না পার। আচ্ছা, তাহলে সংখ্যাগুলোর গুণফল বলেছে, তাহলে গুণফল মানে কি আসবে বলো? গুণফল মানে 2x গুণ 3x গুণ 4x = 48। হলো না? তো সহজ ব্যাপার। অনুপাত দিয়েছে 2 3 4, আমরা ধরলাম 2x 3x 4x, রাইট? তাহলে আমাদের গুণফল 648, তাহলে 2x * 3x * 4x * 648। তাহলে গুণ করলে কত আসছে বলো? গুণ করলে 4 3 12 12 2 গুণ 24, তাই না? 24x = 648। ঠিক না? না, ঠিক না, ভুল। এইখানটাতেই ভুল হবে। 90% স্টুডেন্টরা এইখানেই ভুল করবে। কোথায় ভুল করবে বলো তো? আমরা 2 3 4 গুণ করলাম, গুণ করলে 24 লিখছি, কিন্তু 3টে x গুণ করলে কি x হবে? না, 3টে x গুণ করলে x কিউব হবে। এইখানটায় সাবধান, ভুল এইখানটাতেই হয়। দেখো আমাদের সাথে কি হলো, আমরা এই তোমাদের এই ফেজটা পার করে এসেছি। আমরা জানি, আমরা যেহেতু অনেক পরীক্ষা দিয়েছি, আমরা জানি যে কোন জায়গাগুলো ভুল করি, আমরা কোন জায়গাগুলো ভুল করি, কোন জায়গাগুলো ভুল হয়। বুঝা গেল? এই জন্য আমি তোমাদেরকে সেটা সাবধান করে দিচ্ছি যে এই জায়গাতেই ভুল হয়। তাহলে 3টে x গুণ করলে কি আসবে? x আসবে না, কিন্তু আসবে x কিউব। এইখানটাতে সাবধান। বুঝা গেল? তাহলে ব্যাস, বাকি তো ইজি ব্যাপার একদম। তাহলে x কিউব কি আসছে বলে? x কিউব আসছে 648 বাই 12, সরি বাই 24। যদি কাটো তুমি 24 * 2 = 48, 27 হচ্ছে। তাহলে x কিউব যদি 27 হয়, x কি আসবে? কিউব রুট অফ 27, অর্থাৎ 27 এর কিউব করলে কত হয় বলো? 3 হয়। 27 এর কিউব রুট করলে 3 হয়। জানো তো আমরা 27 মানে 3 গুণ 3 গুণ 3। তাহলে 27 এর ঘনমূল করলে অর্থাৎ কিউব রুট করলে কত আসে? 3 আসে। আমাদের চেয়েছে বসাবো। কি চেয়েছে আমাদের? বসাবো। এবং আমি আগে তো তোমাদেরকে বলেছি, আমরা যে x টা ধরি, এই x টা আসলে কিছুই না, x টা হচ্ছে বসাবো, তাই না? তাহলে আমাদের x কত বেরিয়েছে বলো? 3। তাহলে আমাদের বসাবো কত হবে? 3ই হবে। ঠিক আছে? তাহলে কি বললাম? যখনই অনুপাত থাকবে আমরা x ধরে নিই, যেহেতু গুণফল তাই গুণ করেছি। সাবধান আমাদের হতে হবে, যদি আমরা 3টে সংখ্যা গুণ করি তাহলে x এর কিউব আসবে, কিন্তু দুটো সংখ্যা গুণ করলে x এর স্কয়ার আসবে। তোমার এখানে 24x কিউব 648, তাহলে x কিউব আসলো 27, x আসলো 27 এর ঘনমূল করলে 3। যেহেতু x টাই গসাগু, তাহলে গসাগু তোমার 3ই হবে। আসি পরের প্রশ্ন। এবারে শেখা ট্রেনের অঙ্ক। বলছে একটি ট্রেন 100 মিটার লম্বা। কত মিটার লম্বা? 100 মিটার লম্বা। ঘন্টায় সে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে। আচ্ছা, 100 মিটার লম্বা, ঘন্টায় সে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে। একটা ব্যক্তি একই দিকে 10 কিলোমিটার গতিবেগে যদি হেঁটে যায় গেলে ট্রেনটি কত সেকেন্ডে মানুষকে অতিক্রম করবে? দেখো এই অঙ্কটা এই জন্য দেওয়া হলো কারণ এর মধ্যে 3-4টে কনসেপ্ট লুকিয়ে আছে। তাহলে ফার্স্টে কি পেলাম আমরা বলো? ফার্স্টে আমরা পেলাম যে একটা ট্রেন এদিকে যাচ্ছে, যেটা কিনা কত মিটার লম্বা? এটা হচ্ছে 100 মিটার লম্বা। গতিবেগ কত? গতিবেগ 70 কিলোমিটার/আওয়ার। এইদিকেই আরেকটা লোক যাচ্ছে কত বেগে? যার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে লোকটিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? বোঝা গেল যে এখানে একটা লোক আছে। ঠিক আছে? তাহলে কি ছবি খুব ভালো আঁকি না আমি? দেখো কত সুন্দর মানুষ এঁকেছি। কি বললাম? একটা ট্রেন এখান থেকে এইদিকে যাচ্ছিল, কত মিটার লম্বা? 100 মিটার লম্বা। গতিবেগ 70 কিলোমিটার/আওয়ারে যাচ্ছিল। একটা লোককে অতিক্রম করছে, একই দিকে লোকটা যাচ্ছে এবং লোকটার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার। তাহলে ট্রেনটা কত সময় অতিক্রম করবে? তাহলে কি বলবো? এই অঙ্কের মধ্যে 2-3টে কনসেপ্ট আছে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যদি দুটি লোক বা দুটি ট্রেন একই দিকে যায়, যদি দুটি লোক বা দুটি ট্রেন একই দিকে যায়, তাহলে আপেক্ষিক বেগ কি হয়? আপেক্ষিক বেগ হয় দুজনের বিয়োগফল, গতিবেগের বিয়োগফল। আর যদি উল্টো দিক থেকে আসতো তাহলে আপেক্ষিক বেগ হতো দুজনের যোগফল। তাহলে এখানে আপেক্ষিক বেগ কি আসছে বলো? আপেক্ষিক বেগ হবে 70 - 10 কিলোমিটার/আওয়ার। হলো কার সমস্যা?
কারো সমস্যা সমস্যার কথা না, যেহেতু একই দিকে যাচ্ছে একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে এর গতিবেগ 70, এর গতিবেগ 10, তাহলে 70 মানে 10 কিলোমিটার/আওয়ার। আর দেখো দেখো এখানে আসছে কিলোমিটারে, এখানে আসে মিটারে, তাহলে অবশ্যই আমাদের কিলোমিটার/আওয়ারকে কিসে আনতে হবে বলো, মিটার/সেকেন্ডে আনতে হবে। কিসে আনতে হবে, মিটার/সেকেন্ডে। তাহলে বিয়োগ করে তো 60 আসলো, এবং আমরা জানি যে কিলোমিটার/আওয়ারকে যদি আমরা 5/800 দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার/সেকেন্ডে, জানি এটা আমরা, জানি তো এটা আমরা, তাই না, যে কিলোমিটার/আওয়ার যদি 5/800 দিয়ে গুণ করি তাহলে মিটার/সেকেন্ড আসে। তাহলে যদি 6 দিয়ে কাটো তাহলে 6 10 কে 60, 3 6 18, কত আসলো বলো, আসলো 50/3 মিটার/সেকেন্ড। ক্লিয়ার এই পর্যন্ত? এবার কোনো সমস্যার কথা না, ঠিক তো নাকি? আচ্ছা, এবার কি করছে, লোক ট্রেনটা এবার লোকটাকে অতিক্রম করছে, এবং আমরা এটাও জানি যে আমাদের যদি কোনো খুঁটি, কোনো ল্যাম্প পোস্ট বা কোনো লোককে কোনো ট্রেন অতিক্রম করে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক, তার মানে ট্রেনটা অ্যাকচুয়ালি এই 100 মিটারকে অতিক্রম করবে, কারণ 100 মিটার তার নিচের দৈর্ঘ্য। ট্রেনটা অ্যাকচুয়ালি 100 মিটারকে অতিক্রম করবে। এবং আমরা এটাও জানি, আমরা জানি যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। আমরা কি জানি, সময় ইজ ইকুয়াল, জানি তো আমরা? আচ্ছা, যারা জানো তাদের জন্য লিখে দিই, আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কতটা যাচ্ছে, 100 মিটার যাচ্ছে, তাই আমি 100 দিলাম, বাই গতিবেগ কত, 50 মিটার/সেকেন্ড, তাই এখানে 50/3 দিলাম মিটার/সেকেন্ড, 50/3 মিটার/সেকেন্ড। সমস্যার কথা না। আমাকে যেতে হবে 100, কেন 100, কারণ লোককে অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য 100, গতিবেগ 50/3। ক্লিয়ার? তাহলে এই 50/3 যদি করে তাহলে 3 চলে যাবে উপরে, নাকি 3 চলে যাবে উপরে। তাহলে কি দাঁড়াবে বলো তো, দাঁড়াবে আমাদের এখানে লিখি 100 গুণ 3/50, তাহলে 50 দিয়ে কাটে, 50 দুগুণ 100, 3 দুগুণ 6 সেকেন্ড। তাহলে লোকটাকে কত সময় অতিক্রম করবে, লোকটাকে 6 সেকেন্ড অতিক্রম করবে। বোঝা গেল? তাহলে যদি আমরা যদি তোমার লোকটা উল্টো দিক থেকে আসতো তাহলে কি করতাম, সেম হতো, শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যেত। বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, কি জানলাম, যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে দুজনের গতিবেগের বিয়োগফল, যদি উল্টো দিক থেকে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে দুজনের গতিবেগের যোগফল। আর একটা কি জানলাম, আমরা জানলাম কোনো ল্যাম্প পোস্ট, কোনো লোককে যদি কোনো ট্রেন অতিক্রম করে তাহলে অ্যাকচুয়ালি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ওকে, আসি পরে বসুন। আচ্ছা, আসি পরে বসুন। খুব মজার অঙ্ক, আমার খুব ভালো লাগে অঙ্কগুলো। দেখো এই অঙ্কগুলো দিয়েছে একটি চিড়িয়াখানায় মোট 170টি প্রাণী আছে। কটা আছে বলো, মোট আছে 170টি প্রাণী। ওকে, চিড়িয়াখানায় প্রাণী আছে 170টি। খুব সুন্দর অঙ্ক। বলছে তার মধ্যে কিছু হরিণ আর কিছু পায়রা আছে, কিছু হরিণ আর কিছু পায়রা। যদি মোট পায়ের সংখ্যা 500 হয় তাহলে পায়রার সংখ্যা কত? দেখো এটা না ওই মুরগি দিয়েও আসে, মুরগি ছাগল দিয়েও আসে, একই অঙ্ক। হ্যাঁ, আলটিমেটলি কী দেবে, এমন দুটো প্রাণীর কথা বলবে যাদের একজনের 4টে পা, একজনের 2টো পা। বুঝতে গেলে কি বললাম, মুরগি ছাগল দিয়ে আসে, মুরগি ভেড়া দিয়েও আসতে পারে, এখানে হরিণ আর পায়রা দিয়েছে। তাহলে কনসেপ্ট বোঝা গেল, একজনের 2টো পা থাকবে আর একজনের 4টে পা থাকবে। ঠিক আছে? তাহলে দেখো মোট আছে, তাহলে বোঝা একদম সহজ অঙ্ক। মোট আছে আমার 170টা প্রাণী, তার মধ্যে কিছু হরিণ কিছু পায়রা। আমাকে কার সংখ্যা বার করতে বলেছে, পায়রার সংখ্যা বার করতে বলেছে। তা আমি ধরে নিলাম পায়রা আছে XT, ধরে নিলাম পায়রা আছে XT। তাহলে হরিণ কটা থাকবে, অবশ্যই 170 - XT, অবশ্যই 170 - XT, ঠিক না? তাহলে যদি আমাদের হরিণ থাকে, পায়রা থাকে XT, তাহলে হরিণ থাকবে কটা বলো, 170 - XT। আচ্ছা, এবার বলো এক একটা পায়রার কটা পা থাকে, 2টো পা থাকে, এক একটা পায়রার 2টো পা থাকে। তাহলে তোমার যদি x খানা পায়রা থাকে তাহলে মোট পা কটা, তুমি বলবে দাদা x গুণ 2টি, তুমি বলবে x গুণ 2টি, ঠিক না? এত ফোন আসে আর কিছু করার নেই, যাই হোক। তাহলে কি বলছিলাম, পায়রা আসে কটা আমার, পায়রার এক একটা পায়রা 2টো করে পা, তাহলে যদি এক্সট্রা পায়রা থাকে তাহলে মোট পায়ের সংখ্যা তুমি বলো দাদা x গুণ 2, তাই না? যদি 4টে পায়রা থাকে তাহলে 8টা পা, 5টা পায়রা থাকলে 10টা পা। আচ্ছা, এক একটা হরিণের এসে 2টো পা থাকে না, এক একটা হরিণের 4টে পা। তাহলে এই তোমার এতগুলো হরিণ থাকে, তাহলে তোমার মোট পায়ের সংখ্যা কত, তুমি বলবো দাদা গুণ 4, আমি বলবো একদম ঠিক, একদম ঠিক, ঠিক না? যদি 10টা হরিণ থাকে তাহলে মোট পা 4 10 কে 40টা, তাহলে হরিণ আছে 170 - xটা, মোট পা 170 - x। ওরা বলেছে দুজন মিলিয়ে পা হচ্ছে 500, অর্থাৎ এটাই হয়ে গেল অঙ্ক। এটাই ব্যাপার, অঙ্কের মধ্যে সব বলা থাকে, আমরা ভালো করে পড়ি না, না হলে বুঝতে পারি না বলে করতে পারি না। অঙ্কের মধ্যে সব দেওয়া থাকে, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলা থাকে, কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। বোঝা গেল? কি বলেছে, আমাকে বলেছে মোট 170টা পশু ছিল, তার মধ্যে কিছু পায়রা কিছু হরিণ। আমি ধরলাম x খানা পায়রা, তাহলে হরিণ কটা, 170 - xটা। তাহলে এক্সট্রা যদি পায়রা থাকে মোট পা x গুণ 2, হরিণ যদি এতগুলো থাকে মোট পা এত গুণ 4। ওরা বলেছে মোট পায়ের সংখ্যা 500, অর্থাৎ এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু
500 হয়ে গেল। তাহলে এবার সলভ করি, সলভ করতে সময় লাগবে না, কারণ এখানে 2x আসছে, এখানে 4 17 68 480, এখানে 4x = 500, ঠিক না? তাহলে এখানে -2x, ওখানে পাশে বিয়োগ করলে আসলে 180, একদম তাই। তাহলে x = আসলো 90। তাহলে হরিণ আছে, এই পায়রা আছে কটা? 90টা। বোঝা গেল কি করে করলাম ইকুয়েশনটা? ক্যালকুলেশন তো নিজের মনে মনে করতে হবে, ক্যালকুলেশন কিন্তু আর শেখাবো না, ক্যালকুলেশনটা কিন্তু একদম ইজি ব্যাপার, তাই না? কি করলাম, আমি চারটে করবো, 4 17 68 480 680 -4x = 500। তাহলে 2x থেকে -4x দিলে -2x, 680 বসে বিয়োগ হয়ে গেল, প্লাস আছে বসে বিয়োগ, তাহলে 500 থেকে 680 বিয়োগ করলে আসলো -180, মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে 180 কে ভাগ করি তাহলে 90 আসলো। তাহলে মোট পায়রা কতগুলো আছে? 90টা। তাহলে মোট হরিণ কটা যদি জিজ্ঞাসা করতো, তাহলে 90 170 - 90 মানে 80টা। বাস এটাই আমাদের অ্যানসার। আসে পরের প্রশ্ন। দেখো সময় কার্যের অঙ্ক, সময় কার্যের অঙ্ক কে কীভাবে করো আমি জানি না, তবে আমি মনে করি আমি যে প্রসেসটা করি ওটা সব থেকে সহজ প্রসেস আমার মতে। হ্যাঁ, হয়তো যারা প্রথমবার আমার প্রসেসে করছো হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো এখন তো আর নতুন করে পুরো সময় কার্য বোঝানোর সময় নেই আমাদের হাতে, তবে আমি অবশ্যই সময় কার্যের উপরে ক্লাস করাবো। যদি তোমরা সময় কার্যের ক্লাসগুলো পুরোপুরি অ্যাটেন্ড করো তাহলে দেখবে সময় কার্যের অঙ্ক সব থেকে সহজ হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে অঙ্কে আছি। বলছে এক ব্যক্তি একটি কাজ সম্পূর্ণ করে 25 দিন, অপর একটা ব্যক্তি একই কাজ করে 20 দিন। একজন করছে 25 দিন, একজন করছে 20 দিন। ওকে, তাহলে একসঙ্গে 5 দিন কাজ করার পরে প্রথম ব্যক্তি চলে যায়, তবে বাকি কাজ দ্বিতীয় ব্যক্তি কতদিনে শেষ করবে? সময় কার্যের অঙ্ক যত কঠিনই দিক না কেন, এই ধরনের অঙ্ক করতে 3-4 সেকেন্ডের সময় লাগে না, যে প্রসেসে আমি শেখাই, ঠিক আছে? যারা নতুন করছো তারা একটু দেখে না কীভাবে আমি করতে চাইছি। তাহলে এটা এখানে এটা আমার প্রথম ব্যক্তি, এখানে আমার সেকেন্ড ব্যক্তি হলো। তাহলে একজন করছে 25 দিনে আর একজন করছে 20 দিনে। এ করছে কত? 25 দিনে, এ করছে কত দিন? 20 দিন। তাহলে কি করি আমরা এদের লসাগু বার করি। কি বার করি বলো? লসাগু। 25 আর 20 লসাগু অবশ্যই 100 হয়, আমরা সবাই জানি 100। 25 কে 100 ভাগ করলে 4, 20 দিয়ে 100 ভাগ করলে 5 হলো। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এই 100টা কি? 100টা হচ্ছে আমাদের মোট কাজ, 100টা হলো আমাদের মোট কাজ। এই 4 কি? এই 4 হচ্ছে প্রথম ব্যক্তি একদিনে 4 কাজ করে। এই 5 কি? দ্বিতীয় ব্যক্তি একদিনে 5 কাজ করে। বোঝা গেল? প্রথম ব্যক্তি একদিনে 4 কাজ করে, দ্বিতীয় ব্যক্তি একদিনে 5 কাজ করে। তাহলে একসাথে কতদিন কাজ করেছে? তাহলে একসাথে 5 দিন কাজ করেছে। তাহলে তোমরা আমাকে বলো, ফার্স্ট ব্যক্তি আর সেকেন্ড ব্যক্তি, আমি একটু লিখে করি তোমাদের বোঝার জন্য, একদিনে কতটা করে? একদিনে করে 4 + 5 মানে 9 কাজ করে। একদিনে করে 9 কাজ। কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে 5 দিনে কতটা কাজ করে? 5 দিনে 9 × 5 মানে 45 কাজ করবে। 5 দিনে করবে 45 কাজ। আচ্ছা, তারপরে দেখো, তাহলে একদিনে করছে 9 কাজ, 5 দিনে করছে 45 কাজ। তাহলে 5 দিনে আমাদের 100 কাজের মধ্যে 45 কাজ কিন্তু কমপ্লিট। 5 দিনে 100 কাজের মধ্যে 45 কাজ কমপ্লিট। বাকি কাজ কত আছে? তাহলে দেখো, বাকি কাজ আছে আমাদের 100 - 45 মানে 55 কাজ বাকি আছে। বাকি কতটা কাজ আছে বলো? 55 কাজ বাকি আছে। বাকি কাজ তো প্রথম ব্যক্তি চলে গেছে, বাকি কাজ কে করবে? দ্বিতীয় ব্যক্তি শেষ করবে। বাকি কাজ দ্বিতীয় ব্যক্তি শেষ করবে। দ্বিতীয় ব্যক্তি একদিনে করে 5 কাজ, দ্বিতীয় ব্যক্তি একদিনে করে 5 কাজ। তাহলে 55 কাজ করতে কতদিন সময় লাগবে? ভাগ 55 মানে 11 দিন, ভাগ 55 মানে 11 দিন সময় লাগবে। কারণ 5 দিয়ে তুমি যদি 55 কাটো তাহলে 11 আসছে, 11 দিন সময় লাগবে। বোঝা গেল? বোঝা গেল না? একদম সহজ ব্যাপার। যদি তোমরা এই প্রসেসটা শেখো তাহলে শুধুমাত্র এটুকু আঁকতে পারলেই অঙ্ক আর করাই লাগবে না, শুধুমাত্র এটুকু আঁকতে পারলে অঙ্ক আর করা লাগবে না। তাহলে আবার দেখা কি করে হচ্ছে, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি। 25 × আমাদের লসাগু হচ্ছে 100, অর্থাৎ মোট কাজ 100। তাহলে প্রথম ব্যক্তি 25 কে 100 ভাগ করলে আসে 4, 20 কে 100 ভাগ করলে আসে 5। প্রথম ব্যক্তি একদিনে 4 অংশ কাজ করে, দ্বিতীয় ব্যক্তি একদিনে 5 অংশ কাজ করে। তাহলে প্রথম আর দ্বিতীয় ব্যক্তি যদি একসাথে কাজ করে তাহলে একদিনে 5 + 4 অর্থাৎ 9 অংশ কাজ করবে। তারা কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে 5 দিনে কত? 5 9 35 অংশ কাজ করবে। বাকি কাজ কত? 100 অংশ কাজ ছিল, 45 কাজ হয়ে গেছে, বাকি আছে 55 কাজ। বাকি কাজ কে করছে? এই তো চলে গেছে, বাকি কাজ করছে ইনি। এই দ্বিতীয় ব্যক্তি একদিনে 5 কাজ করে, তাহলে 55 কাজ করতে 55 ভাগ 5 = 11 দিন সময় লাগবে। বোঝা গেল কি? তাহলে এবার শর্টকাট দাও, কি করে করবো আমি বললাম না? যদি এটা আঁকতে পারো অঙ্ক করা লাগবে না। দেখো তোমার কেমন মুখে মুখে হবে, দেখো দেখিয়ে বলুন দেখে। তাহলে এ করছে 4, এ করছে 5, তাহলে এখন মুখে কেমন ক্যালকুলেশন করছি। তাহলে একসাথে করছে 5 আর 4 9। কদিন কাজ করেছে বলে দাও? 5 দিন। 5 9 45, 45 কাজ হয়ে গেছে। মোট কাজ 100, বাকি কাজ 100 - 45 করলে 55। ঠিক? তাহলে কে করছে? দ্বিতীয় ব্যক্তি কাজ করছে, একদিনে করে 5, 55 ভাগ করে 55 ভাগ 5 মানে 11 দিন।
বোঝা গেল? তাহলে আমি বললাম না, যদি সময় কার্যের অঙ্কের এই প্রসেসটা তুমি শিখে নিতে পারো, যত কঠিনই দিক না কেন অঙ্ক, একজন 4 দিন করে চলে গেছে, একজন 5 দিন করে চলে গেছে, ও 2 দিন পরে আসলো, ও 3 দিন পরে আসলো, যে কোনো ধরনের অঙ্ক দিক না কেন সব এই প্রসেসে হবে আর একদম ইজি হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে আর সময় কার্যের বেশি কথা বলবো না, আসছি আমরা পরের প্রশ্ন। আসি এটা আয়তক্ষেত্রের অঙ্ক, সিম্পল অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, খুব সহজ অঙ্ক, তো তাদের ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে পরিসীমা কত আছে। কি বলেছে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে এটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এটা আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বলো? অবশ্যই 3x হবে, কারণ বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ x হলে দৈর্ঘ্য 3x, এবং ক্ষেত্রফল বলেছে 147, এবং আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য তোমার 3x, প্রস্থ তোমার x, এদের গুণ করলে ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে 147। দেখো একদম সিম্পল অঙ্ক, ঠিক না? প্রস্থ x, দৈর্ঘ্য 3x, গুণফল মানে ক্ষেত্রফল গুণ করেছে 147, তাহলে গুণ করার সময় কত আসবে বলো? 3x নাকি 3x স্কয়ার? 3x স্কয়ার আগে শেখালাম না, তাহলে 3x স্কয়ার 147, ঠিক? তাহলে x স্কয়ার কত আসে পরে? 147 কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 4 12, 3 9 27, তাহলে x কত আসছে বলো? x আসছে 7, x আসছে 7 হয়ে গেল। তাহলে x যদি তোমার 7 আসে, তার মানে দৈর্ঘ্য তোমার কত বলো? 3 7 21, প্রস্থ কত তোমার বলো? 7, ঠিক নাকি? x যদি 7 আসে, দৈর্ঘ্য তোমার 21, প্রস্থ তোমার 7, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমার ফর্মুলা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমার ফর্মুলা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? হলো, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য তোমার 21, প্রস্থ তোমার 7 নাকি? তাহলে 21 এর সাথে 28, 28 গুণ 2 করলে 56, তাহলে পরিসীমা কত আসছে বলো? 56 আসছে। হলো, দেখো এত বড় কিন্তু করবো না আমরা, আমি বোঝাচ্ছি বলে তোমাদের বড় হচ্ছে, ঠিক আছে? বড় আমাদের হবেই না, কেন হবে না? দেখো তুমি মুখে মুখে হবে একদম পুরো, কেমন করে হয় তুমি একটুখানি দেখে নাও, মুখে মুখে করতে গেলে, তাহলে তুমি যদি এগুলো জানো, প্রসেস জানো, তাহলে অঙ্ক করতে সময় লাগবে না তোমার। তুমি দেখছো একটার একটা 3 গুণ, অর্থাৎ x আর 3x, তাহলে 3x মানে 4x গুণ করছি আমরা, 3 ইনটু x, 3x স্কয়ার, 3x মানে 147, তাহলে x এর মান তুমি 7 পেয়ে গেলে, 7 পেয়ে গেলে না? তাহলে এটা 21, এটা 7, তাহলে 21 এর সাথে 28 2 গুণ করলে 56, 56 তোমার অ্যানসার। বুঝা গেল? 3-4 সেকেন্ডে বেশি লাগবে না অঙ্কগুলো করতে, কিন্তু আমি এটাই বলছি আগে কনসেপ্ট ক্লিয়ার করো, আগে শেখো অঙ্কগুলো কি করে হচ্ছে, তাহলে তুমি স্টেপ জাম্প করতে পারবে। বুঝা গেল? আসি পরের প্রশ্ন। দেখো একটু বড় অঙ্ক, কিন্তু কত সহজ হয়ে যাবে। বলছে 2 জন পুরুষ, 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করে। আচ্ছা, কতজন বলো? 2 জন পুরুষ পি লিখলাম, 3 জন স্ত্রী ডাব্লিউ লিখলাম, আর 4 জন বালক বলে 4 বয় লিখলাম। ওকে, 2 জন পুরুষ, 4 জন স্ত্রী, আর 3 জন স্ত্রী, 4 জন বালক একটি কাজ কত দিনে শেষ করে? 52 দিনে শেষ করে, ঠিক না? তারা যদি একসাথে একজন বালক, একজন পুরুষ, একজন স্ত্রী লোক কাজ করে, তাহলে কত দিনে শেষ করে? দেখো খুব সুন্দর হবে। তাহলে এরও 52 দিন লাগছে, এরও 52 দিন লাগছে, এরও 52 দিন লাগছে, ঠিক? অর্থাৎ 2 জন পুরুষের লাগছে 52 দিন, 3 জন মহিলারও লাগছে 52 দিন, আবার 4 জন বালকেরও লাগছে 52 দিন। বলো না, একদম সহজ ব্যাপার। তাহলে দুজনে 52 দিন লাগলে একজনের কত লাগবে? 2 গুণ হবে, অর্থাৎ 104 দিন। হলো, 3 জনের কত লাগবে? 3 গুণ হবে 156 দিন, 152 দিন। করবো না আমরা, গুণ করবো না, তাহলে কেন করবো? গুণ করতে গেলে পরে আমাদের লসে করতে গেলে অসুবিধা হবে। কি বলবো, বোঝা গেল? তাহলে দুজনের কত লাগবে আমরা গুণ না করে আমি লিখলাম 2 গুণ 52। দুজনের কত লাগবে? 2 গুণ 52। তাহলে 3 জন মহিলা যদি 52 দিন লাগে, তাহলে একজনের কত লাগবে? তোমরা 52 গুণ 3। হলো, 4 জন বালকের যদি 52 দিন লাগে, তাহলে একজন বালকের কত লাগবে? তোমরা 52 গুণ 4। একদম ঠিক, একদম ঠিক, তাই না? গুণ করবো না আমরা। ওরা চেয়েছে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক যদি একসাথে কাজ করে। তো আমরা জানি সময় কার্যের অঙ্ক করতে গেলে আমাদের সবসময় একদিনের কাজ বার করতে হয়। কি বার করতে হয়? একদিনের কাজ। তাহলে এরা একদিনে কতটা করবে? এরা 2 গুণ 52 যদি একটা পুরুষ করে, তাহলে একদিনে করবে 1/2 গুণ 52 অংশ। 3 জন মহিলা একদিনে করবে 1/52 গুণ 3 অংশ। এরা করবে 1/52 গুণ 4 অংশ। কি করলাম আমরা? যেহেতু আমাদের বলেছে একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক একসাথে কাজ করছে, তাহলে একসাথে যখন কাজ করে আমরা একদিনের কাজ বার করি, তাই না? এবং একদিনের কাজ বার করতে গেলে এরা 2 গুণ 52 দিনে করে 1 অংশ, একদিনে করবে 1/252। আমরা জানি একদিন মানে জাস্ট উল্টে দিতে হয়। তাহলে বালক পুরুষ একদিনে করছে এত, মহিলা একদিনে করছে এত, বালক একদিনে করছে এত। 3 জন একসাথে কাজ করছে বলে আমরা প্লাস করছি।
এখন দেখো এই 2 গুণ 52, 3 গুণ 52, 4 গুণ 52 কেন রাখলাম? কারণ যদি আমরা গুণ করে লসাগু বার করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো। আমি বলছি কিন্তু দেখো ট্রিক্সগুলো কাজে লাগাতে হবে যে কী করে আমরা শর্টভাবে অঙ্কগুলো সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের লসাগু বার করা একদম সহজ। কী করে সহজ? কারণ আমি দেখতে পাচ্ছি 52 সবার মধ্যে আছে, মানে 52 তো হবেই। 3 কারোর সাথে কমন যাচ্ছে না, মানে 3 হবেই। 2 আর 4 লসাগু 4 হয় বলে 4 হল লসাগু। দেখো সময় লাগলো আমার, ঠিক না? এখন আমি যদি এই গুণ করতাম যে আমাদের 104, 6 15 156 আর 4 দিয়ে গুণ করলে 8 20, এই 104, 156 আর 208 এর মধ্যে যদি আমাদের লসাগু বার করতে হতো তাহলে এই একটা লসাগু বার করতে গেলে আমাদের সময় 15 মিনিট খেয়ে যেত। বুঝা গেল? তাই বলছি যে কী করে আমরা শর্ট ট্রিক্স ইউজ করছি সেটাকে দেখো তোমরা। তাহলে আমরা কি করলাম? আমরা 52টাকে গুণই করলাম না, আমরা 2 গুণ 52 রাখলাম, 3 গুণ 52 রাখলাম, 4 গুণ 52 রাখলাম। তাহলে লসাগু বার করতে হলে কী হলো? 52 সবার মধ্যে তো 52 থাকছে, 3 একটা 3 আসলো, 2 আর 4 এর মধ্যে লসাগু 4 হলো। তাহলে এর কত আসবে? এই দেখো 2 গুণ 52, তাহলে 52 2 গুণ করলে 6 থাকছে, 52 গুণ 3, 52 গুণ 3 করলে 4 থাকছে, 52 গুণ 4 গুণ করলে 3 থাকছে। দেখো তোমার বাড়িতে করে দেখো, এটাই আসবে, আসবে এটা। কি করে পেলাম? 52 গুণ 3, তাহলে 52 গুণ 3 বাদ দিলাম, 4 পড়ে থাকছে, 4 আসলো। 52 গুণ 4, 52 গুণ 4 বাদ দিলাম, 3 থাকলো, 3 পড়ে থাকলো। হলো? তাহলে কত আসলো বলো? 6 4 10 আর 3 13/52 গুণ 3 গুণ 4, 4 দিয়ে যদি কাটো কত আসে? 4 13 52, তাহলে গুণ করলে কত? 4 4 হলো 3 × 48, অর্থাৎ তিনজন মিলে একসাথে কাজ করলে একদিনে করে 1 এর 48 অংশ। তাহলে পুরো কাজ কত করবে? পুরো কাজ করবে 48 দিন। বুঝা গেল? দেখো আমরা অঙ্কটা দিলে সবাই করতে পারতাম, কিন্তু আমি বলছি কী করে আমি চিন্তা করছি, কী করে আমরা শর্টে নিয়ে আসলাম, কী করে ক্যালকুলেশন সহজ হলো, সেটা হচ্ছে বড় কথা। বুঝা গেল? ওই জন্য পেলে আমার দুম করে গুণ করলাম, পেলে আমার দুম করে ভাগ করলাম, ওটা করবো না। আমরা বুঝে নেবো যে কোন অঙ্কের ক্ষেত্রে কোনটা কাজে লাগলে আমাদের সহজে করতে পারবো। ওকে, আসি পরের প্রশ্ন। আচ্ছা দেখো, খুব সহজ অঙ্ক বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 675কে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? কত দিয়ে ভাগ করতে বলছে? 675 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। না, পূর্ণ ঘন সংখ্যা আমি আগের দিনও বলেছিলাম, অর্থাৎ যাকে এখানে কিউব রুট করা যায়, অর্থাৎ 3টে করে সেম সংখ্যা থাকবে, তবে তাকে পূর্ণ ঘন সংখ্যা বলি আমরা, ঠিক না? তাহলে কি করি আমরা? 675কে ভেঙে নিই, 675কে ভেঙে নিই। তাহলে 675 25 দিয়ে তো যাবেই নাকি? তাহলে এই 25 লিখলাম, আমরা 25 লিখলাম। যদি মনে করতে পারো 25 না 125 দিয়ে তুমি 125 লিখতে পারতে। এখন এই কী করে যাবে? এগুলো তো জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। 25 ভাগ করার নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে লাস্টের দুটো সংখ্যা 25 দিয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটা 25 দিয়ে যাবে। তাহলে লাস্টের দুটো সংখ্যা 75, মানে 25 দিয়ে তো যাবেই যাবে, ঠিক না? তাহলে 25 যায়, তাহলে দেখো 25 × 50 থাকছে 175, তাহলে 4 এ 100 আর 3, 25 × 50 150 একদম কত থাকছে বলো? 23 থাকছে। হলো না? একদম হলো। তাহলে 25 যদি ভাগ করি দেখি কত আসে, তাহলে 25 × 50, ঠিক? তাহলে 50 থাকলে 175, 4 এ 100, 3 এ 75, তাহলে কত থাকলো? 4 আর 3 এ 7, 4 আর 3 এ 7, হলো না? হলো আমাদের। আচ্ছা 27 মানে 3 3 3, আর 25 মানে 5 গুণ 5। আমাদের যে পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ 3টে করে সংখ্যা আমি আগে বলে দিয়েছি। তাহলে এই 3কে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কাকে নিয়ে? এই 5টা 5কে নিয়ে। তাহলে আর কি লাগবে বলো? আরও একটা এক্সট্রা 5 লাগবে, আরও একটা এক্সট্রা 5 লাগবে। তাহলে অবশ্যই কত দিয়ে গুণ করতে হলো? একটা 5 দিয়ে। কি বলুন, বোঝা গেল? আমাদের এমন সংখ্যা দেবে এবং সেটাকে আমরা চেষ্টা করবো যত সহজে আমরা ভাগ করতে পারি, যত সহজে ভাগ করতে পারি। তাহলে 25কে ভাঙালে 2 গুণ 5, 27 মানে 3টে 3, 27 কিনে তো কোনো সমস্যা নেই। 25 কিনে সমস্যা, কারণ দুটো 5 আছে, আমাদের আরও একটা 5 লাগবে, তবেই গিয়ে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে একটা 5 হয়ে গেল। ঠিক আছে, শোনো, পরীক্ষা সবাই ভালো করে দাও। পরীক্ষা এসে আমি চেষ্টা করবো এর মধ্যে রবিবারের আগে আর একটা সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো, সবার ভালো হবে পরীক্ষা। বেস্ট উইশ সবার জন্য। আর দেখতে থাকো আমাদের ভিডিও। ভালো থেকো সবাই।